12 তারিখ কালকে কালকে আমি না দেখতে পাও জি স্যার দেখতে পাচ্ছি স্যার ওকে ওকে আমরা গত ক্লাসে ইনব্রিডিং পড়তেছিলাম আজকেও ইনব্রিডিং চলবে চলবে আজকেও এইখানে ছিলাম আমরা তাই না আচ্ছা এখানে দেখো আমরা আগে বলেছি যে ইনব্রিডিং এ কি করে জেনেটিক ইফেক্ট অফ ইনব্রিডিং হচ্ছে ইনব্রিডিং ইনক্রিজেস হোমোজাইগোসিটি বলছিলাম না ইনব্রিডিং ইনক্রিজেস হোমোজাইগোসিটি আর ইনব্রিডিং ডিক্রিজেস হেটারোজাইগোসিটি যখনই হোমোজাইগোসিটি ইনক্রিজ করবে তখনই হেটারোজাইগোসিটি ডিক্রিজ করবে এখন ইনব্রিডিং কিভাবে হোমোজাইগোসিটি ইনক্রিজ করে তার একটি এক্সাম্পল এখানে আমরা দিয়েছি এখানে দেখো কলামগুলো দেখো এই টেবিলে আচ্ছা এইটি হচ্ছে সেলফ ফার্টিলাইজ প্ল্যান্টের সেলফ ফার্টিলাইজেশন বুঝো একই গাছে মেল এবং ফিমেল ফ্লাওয়ার থাকে অথবা একই ফুলের মধ্যে মেল পার্ট আর ফিমেল পার্ট থাকে এরা হলো সেলফ ফার্টিলাইজ প্ল্যান্ট এক গাছই স্বয়ং সম্পূর্ণ এক গাছই মেল এক গাছই ফিমেল তো এইসব ক্ষেত্রে সেলফ ফার্টিলাইজেশন হয় এবং এরা যদি হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে তাহলে এই টেবিলটি প্রযোজ্য হবে এখানে আমরা জেনারেশন দেখিয়েছি 0 1 2 3 4 5 এখানে 6টা জেনারেশন আর জেনোটাইপের গড়ে দেখো 1600 বড় ডি ছোট ডি অর্থাৎ 1600 বড় ডি ছোট ডি আছে হেটারোজাইগাস কন্ডিশনে এখন এই যে 1600 বড় ডি ছোট ডি আছে এখানে হোমোজাইগাস জিন পেয়ার কয়টা আছে কোনো হোমোজাইগাস জিন পেয়ার নাই তাই না হ্যালো জি স্যার হ্যাঁ এখানে দেখো 3 নম্বর কলামে কোনো হোমোজাইগাস জিন পেয়ার নাই 1600 সবগুলি বড় ডি ছোট ডি এই জন্য হোমোজাইগাস জিন পেয়ারের নিচে 0 এখন ফ্রিকোয়েন্সি অফ স্মল ডি জিন এখানে স্মল ডি জিন অর্ধেক ক্যাপিটাল ডি জিন অর্ধেক কাজে 50% 0.5 হলো ফ্রিকোয়েন্সি অফ ডি জিন আচ্ছা ডান দিকে দেখো ফ্রিকোয়েন্সি অফ সুটো ডি জেনোটাইপ সুটো ডি জেনোটাইপ তাহলে এইখানে সুটো ডি কয়টা আছে 0 একটাও নাই সেজন্য 0 তো এখন এই 1600 বড় ডি ছোট ডি এদের মধ্যে সেলফ ম্যাটিং হয়েছে হওয়ার ফলে সেলফ ফার্টিলাইজেশন হয়েছে তারপরে ফার্স্ট জেনারেশনে এসে দেখো এই যে আমরা জানি যে এটা সেগ্রিগেট করে কিসের রেশিওতে 1:2:1 1:2:1 বড় ডি যদি বড় ডি ছোট ডি এর সঙ্গে বড় ডি ছোট ডি ম্যাটিং করা তাহলে কি হবে একটা বড় ডি দুইটা বড় ডি ছোট ডি আর একটা ছোট ডি হবে না জি স্যার তাহলে এখানে কি হয় দেখো 1600 বড় ডি ছোট ডি এটা 400 বড় ডি 800 বড় ডি ছোট ডি 400 ছোট ডি হবে কিনা বুঝছো কিনা এটা জি স্যার ওকে তাহলে পার্সেন্ট হোমোজাইগাস জিন পেয়ার এখানে হোমোজাইগাস 400 বড় ডি আর তাহলে 800 হলো মানে 50% ডাবল 50% 50% হলো হোমোজাইগাস জিন পেয়ার এই যে 50 আর ডান দিকে দেখো ফ্রিকোয়েন্সি অফ স্মল ডি জিন যেহেতু হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়ামের মধ্যে আছে এখানে কোনো জিন লস নাই কাজে এখানে আগে যা ছিল জিন তো ঠিকই আছে শুধু নতুন জেনোটাইপ তৈরি হচ্ছে কাজে এখানে ফ্রিকোয়েন্সি অফ স্মল ডি জিন হবে 0.5 ওকে তাহলে ফ্রিকোয়েন্সি অফ স্মল ডি জেনোটাইপ কত হবে দেখো মোট আছে 400 আর 800 1200 400 1600 মধ্যে 400 স্মল ডি কত হইলো তাহলে 0.25 4 ভাগের 1 হ্যাঁ 4 ভাগের 1 হলো স্মল ডি এই জন্যই দেখো ফ্রিকোয়েন্সি অফ স্মল ডি জেনোটাইপ হলো 0.25 এই লাইনটা বুঝছো কিনা 1 নম্বর জেনারেশন ওই যে ফ্রিকোয়েন্সি অফ ডি জিনের যে 50% টা হলো 0.5 ওটা আমি বুঝি নাই বুঝো নাই এইখানে তিনটা জেনোটাইপ দেখতে পাচ্ছ জি স্যার এখানে কি আছে 400 বড় ডি আছে 800 বড় ডি আছে কত হলো বড় ডি কয়টা 1200 1200 আচ্ছা না 400 বড় ডি না আমি বলছি
400 আর 400 800 বড় ডি, হ্যাঁ আর এই পাশে আছে 800 বড় ডি, কত 1600 বড় ডি। 1600 আর ছোট ডি কয়টা আছে দেখো, ছোট ডি এইখানে আছে, শেষেরটা আছে 800 আর এইখানে আছে 800, 1600। হ্যাঁ বড় ডি আছে 1600, ছোট ডি আছে 1600। তো এখন ও আচ্ছা ছোট ডি রেশিও কত হইলো 0.5। দেখ 0.5 সব ক্ষেত্রে অর্ধেক হবে, কারণ কোনো জিন লস হচ্ছে না, তো বুঝতে পারছি স্যার উল্টাপাল্টা হচ্ছে। আচ্ছা, সেকেন্ড জেনারেশন আসো, জেনারেশন 2। এখন এই যে 800 ডিডি এইটা ধরো, এইটা যদি আবার 1:2:1 এটাকে ভাগ করো, তাহলে কি হবে? 200 বড় ডি হবে না? 200 বড় ডি আর এইটা হবে 800, 400 বড় ডি ছোট ডি আর 200 ছোট ডি। তাহলে এই 200 আগের 400 সঙ্গে যোগ করো, কত হবে? 600। জি স্যার আর ওই ছোট ছোট ডি 200, ওইটা 400 সঙ্গে যোগ করো 600। 600 হ্যাঁ, জি স্যার সব মিলে 1600। তাহলে এখন দেখো 600 বড় ডি 400 বড় ডি ছোট ডি, 600 ছোট ডি। এইখানে হোমোজাইগাস জিন পেয়ার কয়টা? হোমোজাইগাস জিন পেয়ার 600 আর এই 600 1200, আর টোটাল আছে 1600। 1600 মধ্যে 1200 কত হইলো? 75%। জি স্যার বুঝতে পারছো? আর ছোট ডির ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.5, আগের মতো সব যোগ করে দেখো, অর্ধেক ছোট ডি অর্ধেক বড় ডি। স্যার আমরা যোগ করি কেন? আগের গুলো কই যাবে? ওই তো ওইখানেই তো আছে, ওই পপুলেশনের মধ্যেই তো আছে। ওই জি স্যার মধ্যে তো ওই উপরে 400 ডি আছে, প্লাস তার সঙ্গে যোগ হচ্ছে এই যে 800 ডিভিশন হচ্ছে 800। 800 কে 1:2:1 ভাগ করো, শুধু হেটারোজাইগাসটা ভাগ করবা। ওকে, স্যার হোমোজাইগাস গুলা কি স্যার ব্রিডিং করবে না তাহলে? ওগুলো ওদের ব্রিডিং করলে কি হবে? যা আছে তাই থাকবে পপুলেশনের মধ্যে, সেগ্রিগেট তো করবে। জি স্যার হ্যাঁ, তো এখন সেকেন্ড জেনারেশন গেল, থার্ড জেনারেশন আসো। থার্ড জেনারেশনের বেলায় সেকেন্ড জেনারেশনের 400 বড় ডি এটাকে ডিভিশন করো 1:2:1, তাহলে 100 200 আর 100। ওই 100 600 সঙ্গে যোগ করো 700, বুঝছে? জি স্যার জি স্যার হ্যাঁ, 700 বড় ডি আর 400 হয়ে যায় 1:2। জি স্যার 200 বড় ডি ছোট ডি আর এই 400 ছোট ডি। একটু চিন্তা করো তাহলে বুঝবা। এইখানে হোমোজাইগাস জিন পেয়ার হচ্ছে কত? টোটাল হইলো 1600, 1400 হইলো হোমোজাইগাস জিন পেয়ার। তাহলে 1600 মধ্যে 1400, তাহলে কত পার্সেন্ট হলো? 87%। 87.5%। হ্যাঁ, আর ছোট ডি প্রপোর্শন 0.5, এখানেও অর্ধেক। হ্যাঁ, আর ছোট ডি জেনোটাইপের ফ্রিকোয়েন্সি হবে ধরো 1400 1600 মধ্যে না ফ্রিকোয়েন্সি অফ স্মল ডি জেনোটাইপ 700 200 900 900 1600, 1600 মধ্যে 700, তাহলে কত হয়? 0.437। বুঝছো কি? জি স্যার আচ্ছা, এখন বাকিগুলা ঠিক এইরকমই, এইভাবে 5 জেনারেশন পর্যন্ত যাও। 5 জেনারেশন পর্যন্ত যাই কি দেখলাম আমরা? যে পার্সেন্ট হোমোজাইগাস জিন পেয়ার 96.9% হয়েছে, আর জি স্যার ফ্রিকোয়েন্সি অফ স্মল ডি জেনোটাইপ হচ্ছে 0.484, মানে প্রায় 50%। তাহলে আমরা প্রথম শুরু করছিলাম 0 জেনারেশনে হেটারোজাইগাস জেনোটাইপ দিয়া, এবং এখানে হোমোজাইগাস জিন পেয়ার ছিল 0। এইটা ক্রমে জেনারেশন অগ্রসর হচ্ছে, আমরা সেলফ ফার্টিলাইজেশন করে যাচ্ছি। 5th জেনারেশনে এসে এই হোমোজাইগাস জিন পেয়ার 0 থেকে এসে দাঁড়িয়েছে 96.9%। তাহলে হোমোজাইগোসিটি বাড়ছে না কমছে বলো?
স্যার বাড়ছে। স্যার বাড়ছে। প্রতি জেনারেশনে হোমোজাইগোসিটি বাড়তেছে। তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে ইনব্রিডিং হইলে হোমোজাইগোসিটি বাড়বে এবং হেটারোজাইগোসিটি কমবে। কমবে। হ্যাঁ, এই জিনিসটাই আমরা এখানে প্রমাণ করলাম। এখন এই টেবিল আসলে সামনাসামনি না হলে লেখাপড়া হয় না। এখন অনলাইনে এর চেয়ে বেশি কি করবো আমি? বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরেরটাই যাই। পরে তাহলে কি হলো দেখো, ইনব্রিডিং ব্রিংস অ্যাবাউট দি রিসিসিভ জিন টু অ্যাপিয়ার ইন এ হোমোজাইগাস স্টেট। ইনব্রিডিং এর কাজ হচ্ছে যে রিসিসিভ জিনগুলাকে হোমোজাইগাস অবস্থায় নিয়ে আসে। এটা প্রমাণ, রিসিসিভ জিনগুলাকে হোমোজাইগাস অবস্থায় নিয়ে আসে। এই যে এখানে রিসিসিভ জিনগুলা, এই যে লাস্ট কলাম, ফ্রিকোয়েন্সি অফ স্মল ডি জেনোটাইপ, এইটা বেড়ে বেড়ে এখানে প্রায় 50% চলে আসছে। তার মানে এই যে রিসিসিভ জিন, এইটা ক্রমে ক্রমে হোমোজাইগোসিটি বাড়তে থাকে। এবং তোমরা জানো যে রিসিসিভ জিনের অধিকাংশই হচ্ছে ক্ষতিকর, ডেলিটেরিয়াস জিন। ক্ষতিকর বলেই যখন ইনব্রিডিং এর ফলে রিসিসিভ জিনগুলি হোমোজাইগাস কন্ডিশনে আসতেছে, এই কারণেই রিসিসিভ জিনের এই অ্যাকুমুলেশন, এই কম্বিনেশন ক্ষতিকর, হার্মফুল। এই জন্যই আমরা বলি যে ইনব্রিডিং যখন বাড়তে থাকবে তখন কি হবে? তখন এফিসিয়েন্সি অফ দি অ্যানিমালস কমতে থাকবে, পারফরমেন্স ডিক্লাইন করতে থাকবে। এই কারণটা আমি এখানে ব্যাখ্যা করলাম। এখন নিচে ডমিনেন্ট জিনও তো স্যার বাড়তেছে। ডমিনেন্ট হ্যাঁ হ্যাঁ বাড়ছে, তুমি ঠিক আছো। ডমিনেন্ট কোনো ক্ষতিকর কিছু করে না। রিসিসিভ জিনগুলি যখন হোমোজাইগাস এসে যায় তখনই ক্ষতির কারণ হয়। ওকে? জি স্যার। হ্যাঁ, স্যার এখানে শুধুমাত্র হেটারোজাইগাস যে জেনোটাইপ তাদের মধ্যে কেন ইনব্রিডিং হবে স্যার? এখানে তো ডমিনেন্ট হোমোজাইগাস, রিসেসিভ হোমোজাইগাস ওদের মধ্যেও তো হতে পারে। হয়ে তো প্রপোর্শন চেঞ্জ হবে না। আরে তুমি জিনিসটা বুঝতে না। হোক হোমোজাইগাস রিসিসিভ এবং হোমোজাইগাস ডমিন্যান্ট, ওদের মধ্যে সেলফ মেটিং হচ্ছে, হয়ে হোমোজাইগাস ডমিন্যান্ট থেকে যাচ্ছে, হোমোজাইগাস রিসিসিভ থেকে যাচ্ছে। ওইটা তো তোমার পপুলেশনের জিনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছে না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিচ্ছে শুধুমাত্র হেটারোজাইগাসটা। এটা হোমোজাইগাসের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে দুই পাশে। জি স্যার। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট দেখো, রিসিসিভ জিনগুলি যখন হোমোজাইগাস স্টেটে এসে যায় তখন ন্যাচারাল সিলেকশন কাজ করে। কেমন জিনিসটা বুঝো? মনে করো ন্যাচারালি ওয়াইল্ড অ্যানিমেল আছে, তো ওইখানে যখন ইনব্রিডিং হচ্ছে, অর্থাৎ পপুলেশন যখন ছোট হয়ে যায় তখন ইনব্রিডিং এর চান্স বেশি হয়ে যায়। এই যে দেখো না, সুন্দরবনে বাঘ সংখ্যায় কমে যাচ্ছে এবং ইনব্রিডিং হচ্ছে। ইনব্রিডিং হলে তখন কি হয়? রিসিসিভ এলিলগুলো হোমোজাইগাস স্টেটে এসে যাচ্ছে, এসে গেলে ওদের ফার্টিলিটি কমে যায়, ফলে ওই বাঘগুলো মরে যাচ্ছে, ওই বাঘগুলি প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলতেছে, ফলে ও আর সন্তান উৎপাদন করতে পারছে না, ফলে পপুলেশন পরে আরো ছোট হয়ে যাচ্ছে, আরো ছোট হয়ে যাচ্ছে, আরো ছোট হয়ে যাচ্ছে, ক্রমে ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। এই কথাটা বুঝছো কিনা বলো? মাঝখানের পয়েন্ট। স্যার জি আবার স্যার, একটু বুঝতে পেরেছি। স্যার আবার আবার যখন কোনো পপুলেশন ছোট হয়ে যায়, স্মল, তখন কি হয়? তখন ইনব্রিডিং এর চান্স বেড়ে যায়, কারণ তখন তো শুধু আত্মীয় স্বজনরা থাকে, আত্মীয় স্বজনের মধ্যে ম্যাটিং হয়, তাহলে ইনব্রিডিং বাড়বে না? হ্যাঁ, ইনব্রিডিং যখন বাড়তে থাকে তখন কি হয়? তখন হোমোজাইগাস রিসিসিভ জেনোটাইপ তৈরি করে, এবং লাইক স্মল ডি এদের প্রপোর্শন বেশি হতে থাকে। বেশি হলে ইনব্রিডিং এর ইফেক্ট হলো যে এরা রিপ্রোডাকশনকে বাধাগ্রস্ত করে, সার্ভাইভেবিলিটিকে বাধাগ্রস্ত করে, পারফরমেন্স কমিয়ে দেয়, ফলে ওই অ্যানিমেলগুলি মৃত্যু মুখে পতিত হয়, মরে যায়, ফার্টিলিটি থাকে না, তাহলে বংশবৃদ্ধিতে অংশ নিতে পারে না। তখন পরবর্তী জেনারেশনে আরো সংখ্যা ছোট হয়ে যায়, তারপরের জেনারেশনে আরো ছোট হয়ে যায়, ছোট হতে হতে
ওইটা ওই স্পিসিসটা বা ওই পপুলেশন ওই অ্যানিমেল গুলি আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়। নিবা কাজ করো। যে যখন আমরা এরকম সেটা আমরা দেখে বুঝতে পারি হয়ে গেল। এই জিনিসটা খুবই বোঝা দরকার। এখন দেখো, হ্যালো, কুড ইউ ফলো মি? ইয়েস স্যার। স্যার স্যার একটু আগে কি বললেন স্যার শোনা গেল না। হ্যালো, তো নেটওয়ার্কের প্রবলেম করতেছে। স্যার আপনার একটু আগে কি বলছেন শুনতে পাইনি স্যার কথাটা। হ্যাঁ, কি করবো আমি বলো? স্যার লাস্ট আচ্ছা, পয়েন্টটা একটু আগে আরেকবার বলছি যে ইনব্রিডিং এর ফলে হ্যাঁ হোমোজাইগোসিটি বেড়ে যায়, বেড়ে গেলে হোমোজাইগা এভাবে ফার্টিলিটি কমে যায় ওই অ্যানিমেল গুলোর মধ্যে। যদি ফার্টিলিটি কমে যায় তাহলে কি সংখ্যায় কমে যায়, প্রতি জেনারেশনে এরা সংখ্যায় কমতে থাকে। যেমন সুন্দরবনের বাঘ কমে গেল কেন? কমে গেল এই ইনব্রিডিং এর কারণে। যেহেতু পপুলেশন ছোট হয়ে গেছে, দ্রুত এরা বিলীন হয়ে যায়। এই মানুষের যদি সন্তান না হইতো তাহলে মানুষ ধ্বংস হয়ে যেত না, এটা বুঝো? মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, জি স্যার। স্যার আচ্ছা, পরে দেখো স্যার তাহলে এখন কি করতে হবে সুন্দরবনের বাঘের ইনক্রিজ করার জন্য? মানুষ মানে দূরের থেকে নিয়ে এটা আসতে হবে, নিয়ে এসে মিটিং করা দিতে হবে। হ্যাঁ, এটা রিপ্রোডাক্টিভ ম্যানিপুলেশন করতে হবে। যদি দেখা যায় যে একেবারে খুবই ছোট্ট পপুলেশন হয়ে গেছে, তখন এটা জুতে এনে পপুলেশন বাড়ানোর ব্যবস্থা করতে হবে। ইন্টেনসিভ কেয়ারে এদের ব্রিডিং করাইতে হবে, করায়া পরে বাচ্চাগুলোকে আবার সুন্দরবনে ছেড়ে দিতে হবে। আর হেটারোজাইগোসিটি ইন্ট্রোডিউস, অর্থাৎ অন্য কোনো সোর্স থেকে বাঘ, নাহলে ক্রমে শেষ হয়ে যাবে সব। আচ্ছা, এখন দেখো ইনব্রিডিং এর ইফেক্টটা কি। ইনব্রিডিং এর আমরা বলছি দুই ধরনের ইফেক্ট, একটা জেনোটাইপিক ইফেক্ট আর একটা ফেনোটাইপিক ইফেক্ট। জেনোটাইপিক বা জেনেটিক ইফেক্ট আমরা শেষ করেছি, এখন ফেনোটাইপিক ইফেক্ট গুলি কি দেখো। ইনব্রিডিং ফিটনেস কমিয়ে দেয়। ফিটনেস বলতে কি বুঝি আমরা? সার্ভাইভেবিলিটি, বেঁচে থাকার ক্ষমতা এবং ফার্টিলিটি, এইগুলো হলো ফিটনেস ট্রেট। ইনব্রিডিং হইলেই ফিটনেস ট্রেট বা বৃদ্ধি করার ক্ষমতা লোপ পায়। এটাই হলো ফেনোটাইপিক ইফেক্টের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর, ইনব্রিডিং রিডিউসেস অ্যানিমালস এবিলিটি টু কুপ উইথ অ্যাডভার্স এনভায়রনমেন্ট। ইনব্রেড ইন্ডিভিজুয়াল গুলা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে না। যেমন প্রতিকূল পরিবেশ কি, দীর্ঘ খরা হইলো, বন্যা হইলো, প্রচন্ড গরম হইলো, প্রচন্ড শীত হইলো, তারপর ড্যাম্পনেস হইলো, অর্থাৎ এনভায়রনমেন্টাল চেঞ্জ যখন হয়ে যায় তখন ওই পরিবর্তিত পরিবেশে টিকে থাকার জন্য যে যোগ্যতা থাকা দরকার ইনব্রেড ইন্ডিভিজুয়ালের, সেই যোগ্যতা কমে যায়। ইনব্রিডিং রিডিউসেস ডিজিজ রেজিস্ট্যান্স। ইনব্রিডিং হইলে ইনব্রেড ইন্ডিভিজুয়ালের ডিজিজ রেজিস্ট্যান্স ক্ষমতা কমে যায়, সহজেই এরা মরে যায়। ইট ইনক্রিজেস আর্লি ডেথ। বাল্য বা এদের এমব্রায়োনিক মর্টালিটি, ফিটাল মর্টালিটি, নিউনেটাল মর্টালিটি, প্রিপিউবারাল মর্টালিটি বেড়ে যায় ইনব্রেড ইন্ডিভিজুয়ালের মধ্যে, অর্থাৎ জীবনের প্রথম দিকে মৃত্যুর হার বেড়ে যায়। It reduces growth rate, mature body size.
এই ইনব্রিডিং করলে গ্রোথ রেট কমে যায়, ম্যাচিউর বডি সাইজ কমে যায়, অ্যানিমেল বামন হয়ে যায়, খাটো হয়ে যায়। দেখো না, খাটো হয়ে যাচ্ছে, উপজাতিদের নিজেদের মধ্যে ফার্টিলিটি কমে যায়, আকারে ছোট হয়ে যায়। ইট ইজ সেট উইথ এফেক্ট এবং পারফরম্যান্স এর ওভারঅল ভিগার এবং পারফরম্যান্স হ্রাস পেতে থাকে। It reduces reproductive performance. Inbreeding এর ফলে it causes deleterious effects of genes to appear. যে সমস্ত জিন ক্ষতির কারণ, ক্ষতিকর জিনগুলি কি হয় ইনব্রিডিং এর ফলে এদের ইফেক্ট বেড়ে যায়। It brings uniformity in phenotype and develops prepotency. তোমরা রবার্ট বেকুয়েলের কথা শুনছো, উনি বলছেন না যে ইনব্রিডিং করলে প্রিপটেন্সি বেড়ে যায়। তবে ইনব্রিডিং এর উপরে সব শেষেরটা বলছে যে ইনব্রিডিং অ্যানিমেলের মধ্যে ইউনিফর্মিটি বাড়ানোর অর্থ হইলো সবগুলি অ্যানিমেলের মধ্যে মানে সাদৃশ্য বেড়ে যায়। হ্যাঁ, এরা দেখতে প্রায় একই রকম হয়, ফেনোটাইপ একই রকম হয়, অর্থাৎ অ্যানিমেলের ব্রিডের ভ্যারাইটির যে পিউরিটি সেটা রক্ষা করে ইনব্রিডিং। ইনব্রিডিং এর এই একটা ভালো দিক আছে এবং এইটাই হচ্ছে প্রিপটেন্সি, যে ব্রিডের বৈশিষ্ট্য বা ভ্যারাইটির বৈশিষ্ট্য মেনটেন করবার জন্য ইনব্রিডিং করতে হয়, নাহলে এক একটা এক এক রকম হবে। হেটারোজেনাস পপুলেশন হলে ফেনোটাইপ ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ ফেনোটাইপকে সিমিলার করার জন্য, ইউনিফর্ম করার জন্য ইনব্রিডিং করতে হয়। এই জন্য ব্রিডের পিউরিটি যদি আমরা রক্ষা করতে চাই, ভ্যারাইটির পিউরিটি রক্ষা করতে চাই, লাইনের পিউরিটি রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে ইনব্রিডিং করতে হবে। ইনব্রিডিং করে সেই লাইন, সেই ভ্যারাইটি, সেই ব্রিডকে বাঁচায় রাখতে হবে। তা না হলে তো ওই লাইন, ওই ব্রিড, ওই ভ্যারাইটি অন্য ভ্যারাইটির সঙ্গে ক্রস হয়ে যাবে, অন্য ভ্যারাইটির সঙ্গে মিশে যাবে। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি? এই জিনিসগুলো বারবার পড়তে হবে। এগুলো হলো ফেনোটাইপিক ইফেক্ট, আর জেনেটিক ইফেক্ট আমরা আগে পড়েছি। এখন দেখো, এখন প্রশ্ন হলো যে এই যে ফেনোটাইপিক ইফেক্ট যে সবগুলি আমাদের ফার্মারদের জন্য হার্মফুল, অথবা অ্যানিমেলের পারফরমেন্স কমে যায়, সার্ভাইভেবিলিটি কমে যায়, রিপ্রোডাক্টিভ ক্যাপাবিলিটি কমে যায়, ফিটনেস কমে যায়, ফার্টিলিটি কমে যায়, এর কারণ কি? এর কারণ হিসেবে বলছে যে ইনব্রিডিং করলে অ্যানিমেলের অ্যাডভার্স ইফেক্টগুলি দেখা দেয়। কারণ হচ্ছে ফিজিওলজিক্যাল ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ যে হাজার হাজার এনজাইম যে আমাদের মধ্যে কাজ করছে, এই এনজাইমগুলি প্রোডাকশন কমে যায়, এবং সম্ভবত যে হরমোনের যে ব্যালেন্স আছে, হরমোনের কোয়ান্টিটি আছে, পরিমাণ আছে, এগুলি কমে যায়, হরমোনের ব্যালেন্সও নষ্ট হয়ে যায় এবং উৎপাদনও কমে যায়। এনজাইম এবং হরমোনগুলোর প্রোডাকশন ইনসাফিসিয়েন্সি তৈরি হওয়ার কারণে পারফরম্যান্স, সার্ভাইভেবিলিটি, মোট কথা হচ্ছে কমার্শিয়াল অ্যানিমেল রেয়ার করার জন্য ইনব্রিডিং হার্মফুল। সবসময় ইনব্রিডিং কম, মিনিমাম থাকে। ওকে, আচ্ছা, এই জায়গায় দেখো তো, খুব মনোযোগ দিয়ে দেখো, এগুলো ঘোড়া দেখতে পাচ্ছ, ঘোড়া, হর্স। হ্যালো, জি স্যার, দেখা যায়। আচ্ছা, উপরে আসো, এখানে রিসিসিভ জিন, এই রিসিসিভ জিনটার ডেলিটেরিয়াস ইফেক্ট আছে। ডেলিটেরিয়াস মানে ক্ষতিকর, স্মল এ ক্ষতিকর জিন, এটা ডেলিটেরিয়াস এলিল। ওকে, এখন দেখো বড় এ ছোট এ, এই হেটারোজাইগাস জেনোটাইপের সঙ্গে বড় এ দেখো, তাহলে একটা জেনোটাইপ হলো বড় এ ছোট এ হেটারোজাইগাস, আর একটা জেনোটাইপ হলো বড় এ বড় এ। বড় এ কোনো অসুবিধা নাই,
এই দুইয়ের মধ্যে যদি ম্যাটিং হইলো, হয়ে দেখো তিনটা ঘোড়া জন্ম হইলো, একটা বড় এ আর দুইটা বড় এ ছোট এ। বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার। এই তিনটা ঘোড়ার জন্ম হইলো, একটা বড় এ আর দুইটা হলো বড় এ ছোট এ, দুইটা হেটারোজাইগাস একটা হোমোজাইগাস। এখন এই বড় এ ছোট এর সঙ্গে আবার যদি বড় এর ম্যাটিং করাও থার্ড জেনারেশন তৈরি করার জন্য, নাকি এটা ওটা ফাউন্ডেশন, এটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন তৈরি করার জন্য, তাহলে এই বড় এ ছোট এর সঙ্গে বড় এ ক্রস করো, ম্যাটিং করাও। ম্যাটিং করাইলে কি প্রয়োজনীয় আসে দেখো, প্রয়োজনীয় আসে যাই আসুক একটা বড় এ একটা ছোট এ আসবে। আবার এই বড় এ ছোট এর সঙ্গে বড় এ ছোট এর মিটিং করাও, দেখবা এই জায়গায় ছোট এ এসে গেছে। ছোট এ শুধুমাত্র আসতে পারে তখনই যখন দুইটা হেটারোজাইগাসের মধ্যে মিটিং করবা। খেয়াল করো, আমার কার্সার দেখো, দুইটা ছোট এ যখন মিটিং হয়েছে, দুইটা হেটারোজাইগাস যখন মিটিং হয়েছে তখনই শুধুমাত্র একটা ছোট এ আসছে। এই ছোট এ এই গুড়াটা হচ্ছে হোমোজাইগাস রিসিসিভ ইন্ডিভিজুয়াল, এবং এইটির এর মধ্যে দুনিয়ার যত ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যাবে, এর ফেনোটাইপিক ইফেক্টস হবে, বা এর এনজাইম কম হবে, এর হরমোন কম হবে, এর গ্রোথ কম হবে, এর ফার্টিলিটি কমে যাবে, এর উৎপাদনশীলতা কমে যাবে, এর বেঁচে থাকার ক্ষমতা কমে যাবে। হ্যাঁ, এই সমস্ত ডিফিসিয়েন্সিগুলি এই ছোটের মধ্যে ডেভেলপ করবে। তাহলে আমি এই ম্যাটিংটা গোটাটা যদি না বুঝে থাকো আমাকে বলো, আমি আবার চেষ্টা করব। গোটাটা বুঝছো কিনা আবার খেয়াল করো। বুঝতে পারছো? স্যার সেকেন্ড জেনারেশনটা আরেকবার একটু বলেন। স্যার হ্যাঁ, আউটব্রিডিং এর second ফলে generation স্যার কোনটা বলতো? হ্যাঁ, স্যার লাস্টে দুইটা যেটা outbreeding এর ফলে স্যার last কিভাবে আসলো এই দুটো? শোনো, যেখানে চারটা অ্যানিমেল, এখানে লাইনটা দেখো, বড় এ ছোট এর সঙ্গে আবার বড় এ ছোট এর মিটিং হয়েছে। এইখানে কি কি জিনোটাইপ আসবে তুমি দেখো, একটা বড় এ আসবে, দুইটা বড় এ ছোট এ আসবে, একটা ছোট এ আসবে। আমাদের কনসার্ন হচ্ছে এই ছোট এ কখন আসবে এটা, আর অন্যগুলো দেখাই নাই। ছোট এ তখনই আসবে যখন দুইটা হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালের মধ্যে ম্যাটিং হবে, এবং এই ছোট এ আসা সম্ভব। ওই যে দেখো উপরে যেহেতু বড় এ ছোট এ আছে, এটা যদি না থাকতো তাহলে এখানে ছোট এ আসতো না। জি স্যার। হেটারোজাইগাস কন্ডিশনে কোনো ক্ষতি নাই, হেটারোজাইগাস কন্ডিশনে অ্যাজ ইট ইজ হোমোজাইগাস কন্ডিশনের মতোই থাকবে। যখন হোমোজাইগাস স্মল এ আসবে তখনই ক্ষতিকর সব লক্ষণ দেখা যাবে, এবং এটা সম্ভব পপুলেশনের মধ্যে স্মল এ যদি থাকে তাইলে স্মল এ যদি সম্ভব দুই সেক্সের মধ্যে থাকে তাহলে সম্ভব। স্মল এ যদি এক সেক্সে থাকে তাহলে অসুবিধা নেই। পপুলেশনের কথা চিন্তা করো, ইন্ডিভিজুয়াল না, পপুলেশন। মানে স্যার সেকেন্ড জেনারেশনে যা হলো গিয়া এটা স্মলে আসবে, আর আসলে হলো গিয়া ওই ডিলেটেরিয়াস যেটা ওইটা আসবে। শিওর শিওর শিওর। আর অন্য কোনো সমস্যা নাই, আর কোনো ইন্ডিভিজুয়ালের মধ্যে সমস্যা নাই। এখানে যত ইন্ডিভিজুয়াল আছে সবগুলা ঠিক আছে, নো প্রবলেম। প্রবলেম হচ্ছে স্মল এ। ওইটা আর এটা একই, তবে ভিন্ন এনিমেল দিয়ে দেখানো হয়েছে। এক নজর দেখো শুধু। এই যে এখানে ইনব্রিডিং বোঝানো হয়েছে, যেহেতু হেটারোজাইগাস বড় এ ছোট এ ম্যাটিং হয়েছে বড় এ ছোট এর সঙ্গে। এখন বড় এ ছোট এর সঙ্গে এইখানে ম্যাটিং হয়েছে বড় এ দিয়া, এটা আউটব্রিডিং, এটা অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে বড় এ। ওকে, এটা আর বোঝার দরকার নেই আগেটা। এখন দেখো কি দেখতে পাচ্ছ, ভুট্টা গাছ, মেজ
বহু জেনারেশন ধরে ইনব্রিডিং চালাইছে, বহু জেনারেশন ধরে ইনব্রিডিং চালানোর ফলে দেখো জেনারেশন যতই অগ্রসর হচ্ছে ভুট্টা গাছ ছোট হচ্ছে, এক পর্যায়ে একদম এই খাটো। মানে ইনব্রিডিং এর ফলে এইরকম এই যে অ্যানিমাল হোক প্ল্যান্ট হোক তার পারফরমেন্স যে কমে যায়, এইটাই এখানে বোঝানো হয়েছে। পারফরমেন্স লিনিয়ারলি ডিক্রিজেস, লিনিয়ারলি ডিক্রিজ করেছে। বুঝতে পারছ? হ্যাঁ, এখানে দেখো গরুর বেলায় ইফেক্টস অফ ইনব্রিডিং ইন ক্যাটল, গরুর বেলায় ইনব্রিডিং এর ইফেক্ট কিভাবে কাজ করে। এটা একটা রিসার্চের রেজাল্ট নিয়ে আসা হয়েছে। দেখো ফার্টিলিটি কমে যায়, ফার্টিলিটি পার্সেন্টেজ অফ কাউস প্রেগনেন্ট এটা ডিক্লাইন করে 2% and 1.3% with each 10% increase in inbreeding of the dam and calf. হ্যাঁ, এখন যদি ড্যাম এর ইনব্রিডিং 2% প্রতি 10% ইনব্রিডিং বাড়তে থাকলে, প্রতি 10% ইনক্রিজিং বৃদ্ধির জন্য মায়ের মধ্যে 2% এবং কাফের মধ্যে 1.3% কি হয়, ফার্টিলিটি কমে যায়। এটা এক্সপেরিমেন্ট রেজাল্ট। 2 নম্বর কাফ ক্রপ উইন্ড, মানে মনে করো 100টা বাছুর আছে, 100টা বাছুরের মধ্যে উইনিং পর্যন্ত গেল কয়টা বাছুর, এটাকে বলে পার্সেন্টেজ অফ কাফ ক্রপ উইন্ড। মনে করো 100টা বাছুর জন্ম নিল, কিছু মরে গিয়া উইনিং স্টেজ পর্যন্ত গেল 90টা, তাহলে 90% কাফ ক্রপ উইন্ড। এইখানে এই যে কাফ ক্রপ উইনিং এটা একটা ট্রেড, এই ট্রেডও ডিক্লাইন করে ইনব্রিডিং এর কারণে। এটা দেখা গেছে যে প্রতি 10% ইনব্রিডিং বাড়লে 1.6% মা এবং 1.1% হচ্ছে বাছুরে কাফ ক্রপ উইনিং, এই ট্রেডটা পারফরমেন্স কমতে থাকে। ইনব্রিডিং অলসো ডিপ্রেসড গ্রোথ এন্ড ম্যাটারনাল উইনিং ওয়েট। হ্যাঁ, ইনব্রিডিং ফলে কি হয়, গ্রোথ কমে যায়, ডিপ্রেসড হয়, এবং ম্যাটারনাল উইনিং ওয়েট মায়ের যে বাছুরের উইনিং ওয়েট, এটা যদি আমি মায়ের বৈশিষ্ট্য ধরি যে মা কতটুকু উইনিং ওয়েটের বাছুর দিতে পারলো, তাহলে এই যে ম্যাটারনাল উইনিং ওয়েট এইটাও কমতে থাকে ইনব্রিডিং এর ফলে। মানে তুমি যে ট্রেডটি বিবেচনা করো না কেন, ইনব্রিডিং এর ফলে কমবেই প্রতি 10% ইনক্রিজের সঙ্গে। এখন আমি সেদিন বলছিলাম যে ইনব্রিডিং 10% কম হইলে এটা নিয়ে খুব মাথা ব্যথার কারণ নাই, উই ক্যান অ্যালাউ, কিন্তু 10% বেশি হতে থাকলে একটু ক্ষতি হতে থাকবে, ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে। এইখানে দেখো লিনিয়ারিটি অফ ইনব্রিডিং ডিপ্রেশন, এটা একটা শুকরের রেজাল্ট। শুকরের ওয়াই অ্যাক্সিস বরাবর দেখানো হয়েছে গেইন পার ডে, প্রতিদিনের গেইন 350 গ্রাম, 400 গ্রাম, 450 গ্রাম, 500 গ্রাম, 550 গ্রাম, প্রতিদিনের গ্রোথ গেইন। এখন দেখো ইনব্রিডিং নিচে পার্সেন্ট দেওয়া হয়েছে 10%, 15%, 20%, 25%। যখনই ইনব্রিডিং বাড়তেছে পার্সেন্টে, তখনই দেখো গেইন পার ডে কমতেছে। ওকে, বুঝতে পারছো নাকি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখিয়েছি ইনব্রিডিং কোএফিসিয়েন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখিয়েছি ভাবে ইনব্রিডিং বাড়তেছে, গেইন পার ডেও কমতেছে। তাহলে এদের সম্পর্ক হচ্ছে ইনভার্স রিলেশনশিপ, একটা বাড়লে আরেকটা কমে, নেগেটিভ রিলেশনশিপ। আচ্ছা, এখন এইখানে দেখো ইনব্রিডিং ডিপ্রেশন কাকে বলে। ইনব্রিডিং এর ফলে পারফরমেন্স যখন কমে যায় তখন এইটা কি বলে, ইনব্রিডিং ডিপ্রেশন। তো এখন মিল্ক প্রোডাকশন দেখো ইনব্রিডিং প্রতি 1% ইনব্রিডিং এর জন্য
দুধ উৎপাদন দেখা গেছে যে 37 কেজি কমে যায় 1 ল্যাকটেশনে, 37 কেজি। এগুলা ইউরোপিয়ান যা 40-50 লিটার দুধ দেয় সেই ক্ষেত্রে। ফ্যাট পার্সেন্ট কমে গেছে 1.2%, 2 কেজি সরি, পুরা 1 ল্যাকটেশনে 1.2 কেজি ফ্যাট উৎপাদন কমে গেছে দুধে। প্রোটিন 1.2 কেজি কমে গেছে 1 ল্যাকটেশনে। এই যে ফাস্ট কাবিং, এই যে ফাস্ট কাবিং বাড়লে ভালো না কমলে ভালো বলো? স্যার কমলে ভালো। কমলে ভালো স্যার। হ্যাঁ, এই যে ফার্স্ট কামিং এখানে 0.4 ডেজ বেড়ে গেছে। কখন বেড়ে গেছে? 1% ইনব্রিডিং বাড়লে। ইনব্রিডিং যখন 1% বাড়ে তখন দেখা যায় যে এই যে ফার্স্ট কামিং বেড়ে গেছে 0.4 ডেজ। কামিং ইন্টারভাল বেড়ে গেছে 0.3 ডেজ। লাইফ স্প্যান কমে গেছে 13 দিন। লাইফ টাইম নেট ইনকাম কমে গেছে 23.11 এটা একটা তোমার একটা রিসার্চের ফলটা এখানে দিছে যে মিল্ক প্রোডাকশন, ফ্যাট প্রোটিন, এই যে ফার্স্ট কামিং ইন্টারভাল, লাইফ স্প্যান, লাইফ টাইম নেট ইনকাম, এগুলো কিভাবে বাড়ে বা কমে ইনব্রিডিং 1% ইনব্রিডিং এর বাড়া কমার সঙ্গে, সেই জিনিসটা এখানে টেবিলে দেওয়া হয়েছে। পরীক্ষা যদি আসে যে দেখাও ইনব্রিডিং কিভাবে, ডিপ্রেশন কিভাবে আমাদের অ্যানিমেলের প্রোডাক্টিভিটি কমে যায়, এগুলো দিতে পারো। এখন আমরা আগেই বলেছিলাম যে স্মল ইনব্রিডিং এর ইফেক্টটা দ্রুত পরিলক্ষিত হয়, অর্থাৎ স্মল পপুলেশনের বেলায় ইনব্রিডিং এর ক্ষতিকর প্রভাবটা দ্রুত চোখে পড়ে, তাড়াতাড়ি ভিজিবল হয়। স্মল পপুলেশন মেজর deleterious effects are removed. এখন স্মল কিভাবে, ওই যে হোমোজাইগাস রিসেসিভ ইন্ডিভিজুয়াল গুলোকে যদি আমরা সরাই দেই, কারণ হোমোজাইগাস রিসেসিভ ইন্ডিভিজুয়াল গুলো জাইগোসিটির মধ্যে যেহেতু রিসেসিভ আছে, এই জন্য কিছুটা রিডিউস ফিটনেস থাকতে পারে, গ্রেটলি এফেক্টেড বাই ইনব্রিডিং ডিপ্রেশন, এবং সেটা খুব বেশি না, এবং জেনারেশন চলতে থাকলে ডেলিটেরিয়াস এলিলগুলি ফিক্স হয়ে যায়। Human being is a fetus of human being. দেখো এই যে কাফ গুলি বিকৃত স্কেলিটন, বিকৃত চেহারা, এই ধরনের এই অ্যাবনর্মাল বাছুর জন্ম নিছে ডিউ টু ইনব্রিডিং। এই জিনিসটা দেখো, ইনব্রিডিং কোথায় সবচেয়ে বেশি আর কোথায় সবচেয়ে কম। নিচের দিক থেকে আসো, নিচের দিক থেকে উপরের দিকে যাব, নিচের দিক থেকে উপরের দিকে যাব। ওই যে আমরা যে একটা এক্সাম্পল দিলাম দিয়া, ওইটা হলো সেলফ ফার্টিলাইজেশন। সবচেয়ে বেশি ইনব্রিডিং এর সম্ভাবনা সেলফ ফার্টিলাইজেশনের মধ্যে। তার চেয়ে একটু কম হবে ব্রাদার সিস্টার মেটিং বা প্যারেন্ট অফস্প্রিং মেটিং হইলে। তার চেয়ে আর একটু কম হবে লাইন ব্রিডিং হইলে। লাইন ব্রিডিং, আদার ফর্মস অফ ইনব্রিডিং। তার চেয়ে আরেকটু কম হবে সিলেকশন উইদিন এ ক্লোজড হার্ট। একটা ক্লোজড হার্টের মধ্যে সিলেকশন হইলে তার সাথে আরেকটু কম ইনব্রিডিং হবে। সিলেকশন উইদিন এ ব্রিড, একটা ব্রিডের মধ্যে সিলেকশন হইলে ইনব্রিডিং আরেকটু কম হবে। আচ্ছা, ইনব্রিডিং প্রসেস উইদিন স্পিসিস, একটা হ্যালো, আর ইনব্রিডিং সবচেয়ে কম হবে ইন্টারস্পিসিস ক্রসেস। দুইটা ভিন্ন স্পিসিসের মধ্যে যদি ক্রস করা, তাহলে ইনব্রিডিং এর সম্ভাবনা
স্যার এনিমেলে কি সেলফ ফার্টিলাইজেশন সম্ভব? স্যার এখন Possible. শোনা যাচ্ছে কিন্তু মাঝখানে মাঝখানে কেন জানি কথা সবচেয়ে বেশি হয়, কখন সবচেয়ে কম হয়? সবচেয়ে বেশি ইনব্রিডিং হয় সেলফ ফার্টিলাইজেশনে। আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম 1600 ডিডি দিয়া, ওর চেয়ে বেশি ইনব্রিডিং কোনো মেটিং এ হয় না, এটা ম্যাক্সিমাম। এনিমেলে কি এর সেলফ চেয়ে ফার্টিলাইজেশন আরেকটু হবে? কম হয় ব্রাদার সিস্টার মেটিং এ। না, এটা অ্যানিমেলের কথা বলছি না, এটা এটা বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে, বায়োলজিতে। ব্রাদার সিস্টার মেটিং বা ইনব্রিডিং বা অন্য ইনব্রিডিং হলে আরেকটু কম হয়। ক্লোজ থার্ডের মধ্যে মেটিং হলে ওখানে আরেকটু কম হয়। একটা ব্রিডের মধ্যে সিলেকশন হলে ওখানে আরেকটু কম হয়। ইনব্রেড লাইনগুলোর মধ্যে যদি আমরা ক্রস করি, লাইন ক্রস করি, তাহলে আরেকটু কম হয়। তাহলে ইন্টার স্পিসিস ক্রস, অর্থাৎ দুইটা ভিন্ন স্পিসিস, যেমন ধরো ঘোড়া আর গাধার মধ্যে ক্রস করাইলাম, তাহলে ইনব্রিডিং এখানে সম্ভাবনা একেবারেই কম। তাহলে আমরা বুঝিয়েছি যে হাইয়েস্ট ইনব্রিডিং কখন হয়, লোয়েস্ট ইনব্রিডিং কখন হয়, এবং এটা ডিগ্রিটা বুঝাইছি যে ওই সব ফ্রম ওয়ান এক্সট্রিম টু আদার, এক প্রান্ত থেকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আমরা বুঝাইলাম যে এইরকম মেটিং গুলোতে ইনব্রিডিং সর্বোচ্চ এবং সর্বনিম্ন। কথাটা বুঝছো? ফ্রম ম্যাক্সিমাম টু মিনিমাম। আচ্ছা, এখন দেখো আমরা বলছিলাম আগে যে স্মল পপুলেশন কিভাবে আরো স্মলার হয়ে যাচ্ছে, ক্ষুদ্র পপুলেশন কি করে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে ইনব্রিডিং এর ফলে। খুব সুন্দর একটা এক্সাম্পল এটা দেখো, স্মল পপুলেশন এটা ইনব্রিডিং হচ্ছে, কোথাও কোথাও র্যান্ডম জেনেটিক ড্রিফট হচ্ছে। আমরা যে হার্ডি উইনবার্গ লতে পড়িয়েছিলাম র্যান্ডম জেনেটিক ড্রিফট। তাহলে ইনব্রিডিং এর ফলে র্যান্ডম জেনেটিক ড্রিফট হচ্ছে এবং জেনেটিক ভেরিয়েশন, যে লস অফ জেনেটিক ভেরিয়েবিলিটি, এটা লস হচ্ছে, ভেরিয়েশন কমে যাচ্ছে, ইউনিফর্মিটি বেড়ে যাচ্ছে, হেটারোজাইগোসিটি কমে যাচ্ছে, হোমোজাইগোসিটি বেড়ে যাচ্ছে। আর মেটিং হচ্ছে, বহু জেনারেশন মেটিং হচ্ছে। আমরা যে বলছি যে ইনব্রিডিং এর ফলে ফিটনেস কমে যায়, তাহলে ফিটনেস কমে গেছে, হ্যাবিট কমে গেছে, এদের মধ্যে সন্তানের সংখ্যা ফিটনেস কমে যাচ্ছে, তাহলে মর্টালিটি বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে পপুলেশন আরো ছোট হয়ে যাচ্ছে। এইভাবে পপুলেশন ইনব্রিডিং এর ফলে যদি একবার ছোট হয়ে যায়, তাহলে ক্রমে ক্রমে ছোট হতে থাকবে, হয়ে 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 এক সময় ওই পপুলেশনটি বিলীন হয়ে যাবে। এইভাবে নিশ্চিহ্ন হয়েছে ডাইনোসর, এইভাবে নিশ্চিহ্ন হয়েছে বহু স্পিসিস ফ্রম দি ওয়ার্ল্ড, বহু স্পিসিস, বহু ব্রিড, বহু ভ্যারাইটি, বহু স্ট্রেন এইভাবে বিলীন হয়ে গেছে। বুঝছে নাকি এটা? জি স্যার। খুব সুন্দর, এটা খুবই সুন্দর জিনিস। আচ্ছা, এখন সময় কত? সময় বেশি নেই। আচ্ছা, ইনব্রিডিং এর ব্যবহার, পসিবল ইউজেস অফ ইনব্রিডিং। তাহলে ইনব্রিডিং এর আমরা শুধু ক্ষতিকর দিকগুলাই বললাম, তাহলে কি ইনব্রিডিং আমরা করব না? ইনব্রিডিং এর কোনো ইউজ নাই? হ্যাঁ, নিশ্চয়ই ইনব্রিডিং এর ব্যবহার রয়েছে, ইনব্রিডিং এর ইউজ রয়েছে। ইনব্রিডিং আমাদের করতে হবে ব্রিডিং এর স্বার্থে। সেটা কোথায় আমরা এটা বলেছি? কোন পপুলেশনে মনে করি একটা লাইন বা ব্রিড বা ভ্যারাইটি বা টাইপ, এইটার এখানে অ্যানিমেলের অ্যাকচুয়াল মেরিট কত, হেটারোজাইগাস কন্ডিশনে অ্যানিমেলের অ্যাকচুয়াল জেনেটিক মেরিট নির্ণয় করা সম্ভব নয়, যায় না। এই জন্য অ্যানিমেলের অ্যাকচুয়াল জেনেটিক মেরিট জানার জন্য ইনব্রিডিং করতে হয়, এবং সেই ক্ষেত্রে একটা সায়ারের 23 থেকে 35টা ডটার তৈরি করতে হয়, এবং ডটারদের সঙ্গে আবার সায়ারের মেটিং করতে হয়। মেটিং করলে যদি সেখানে হেটারোজাইগাস কিছু থাকে, তাহলে না সরি, ওখানে হোমোজাইগাস ইন্ডিভিজুয়াল তৈরি হয়,
এবং সেইটাই দেখাই আমরা পিওর ইনব্রেড তৈরি করতে পারবো। 2 নম্বর, সিড স্টক। মনে করো দুইটা ব্রিড আমরা ক্রস করছি কমার্শিয়াল কারণে, দুইটা ব্রিডের ক্রস, তাহলে ওই দুইটা ব্রিডকে পিওর ফর্মে রক্ষা করতে হবে। এইটাই হচ্ছে সিড স্টক। এইভাবে লাইন মেনটেন করে, তারপরে ধরো ব্রিড মেনটেন করে, ভ্যারাইটি মেনটেন করে, টাইপ মেনটেন করে, সেইখানে ইনব্রিডিং করা ছাড়া উপায় নাই, ইনব্রিডিং করেই সেটা রক্ষা করতে হয়। যখন আমরা ব্রিডিং লাইন তৈরি করি, আমরা লাইন সম্বন্ধে দেখি পড়াবো, লাইন তৈরি করি তখন ইনব্রিডিং করেই লাইন তৈরি করতে হয়। ইনব্রিডিং করে আমরা বুঝতে পারি যে কোন ধরনের জিন অ্যাকশন এই ইকোনমিক ট্রেটের জন্য দায়ী। সেটা কি, সেটা ডমিনেন্ট জিন অ্যাকশন না রিসেসিভ জিন অ্যাকশন নাকি এডিটিভ জিন অ্যাকশন নাকি এপিস্টেটিক, এই জিনিসগুলো নির্ণয় করার জন্য আমাদেরকে ইনব্রিডিং করতে হয়। তাহলে আমি এখানে ইনব্রিডিং এর 4টা ইউজ দেখিয়েছি, তোমরা বারবার পড়লে। জেনেটিক ওর্থ অফ ইন্ডিভিজুয়ালটা আমি বুঝি না, মানে এটা জিনিসটা কি, হ্যাঁ। কি জন্য? শোনো, মনে করো একটা ইন্ডিভিজুয়াল আছে বড় এ ছোট এ, আরেকটা ইন্ডিভিজুয়াল আছে ছোট এ ছোট এ, এটা বুঝছো? জি স্যার। যখন অ্যানিমেলটা হেটারোজাইগাস কন্ডিশনে থাকে, একটা অ্যানিমেলে কি এক জোড়া জিন থাকে শুধু? বহু জোড়া জিন, বহু জোড়া জিন। তো সেখানে আমরা এক জোড়া জিনের কথা বলছি, ওয়ান পেয়ার অফ জিন। এই ওয়ান পেয়ার অফ জিন যদি হেটারোজাইগাস কন্ডিশনে থাকে, তাহলে এটা ডমিনেন্ট জিনের প্রভাবের কারণে অ্যানিমেলের অ্যাকচুয়াল যে জেনেটিক মেরিট, অ্যাকচুয়াল মূল্য, ওট মানে মূল্য, আমরা বুঝতে পারবো না। তাই অ্যাকচুয়াল মূল্য কত, কারণ হ্যাঁ, যখন ডমিনেন্ট জিন কাজ করে তখন রিসেসিভের কোনো ফাংশন থাকে না। যখন দুইটা রিসেসিভ এসে গেল, তখন অ্যানিমেলের আসলে তার প্রকৃত জেনেটিক মেরিট কত সেটা আমরা জানতে পারবো। এখন বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ইনব্রিডিং এর 4টা ইউজ পরীক্ষা কিন্তু সবই আসে। ইনব্রিডিং এর ব্যবহার কি, ইউজ কি। হ্যাঁ, এখন দেখো আমরা ইনব্রেড লাইন কিভাবে তৈরি করব, এই স্লাইডটা এক্সপ্লেন করে আমরা শেষ করব। 2 methods of getting maximum amount of inbreeding, 25% বা তার বেশি ইনব্রেড ইন্ডিভিজুয়াল তৈরি করতে হইলে 2টা পদ্ধতি অবলম্বন করা যায়। 2টা, এখানে 2টা পদ্ধতিকে আমি এ এবং বি দিয়ে বুঝিয়েছি। আচ্ছা, একটা হলো প্যারেন্ট অফস্প্রিং ম্যাটিং, পিতা এবং সন্তানের মধ্যে ম্যাটিং, পিতামাতা আর সন্তান। একটা হতে পারে সায়ারের সঙ্গে ডটারের ম্যাটিং, আরেকটা হতে পারে ড্যামের সঙ্গে সানের ম্যাটিং। এই যে প্যারেন্ট অফস্প্রিং ম্যাটিং, এর ফলে 75% ইনহেরিটেন্স প্যারেন্ট থেকে আসে। এইভাবে আমরা ইনব্রেড লাইন তৈরি করতে পারি। অথবা ফুল শিপদের মধ্যে ম্যাটিং করে, ফুল শিপদের মধ্যে ম্যাটিং করলে এখানে 50% ইনহেরিটেন্স ফ্রম দি প্যারেন্টস। আমরা এটা ডেভেলপ করতে পারি ইনব্রেড লাইন ম্যাটিং বিটুইন ফুল শিপস। হাফ শিপের মধ্যে ম্যাটিং করলেও ইনব্রিডিং হবে, তবে ফুল শিপের অর্ধেক হবে। ম্যাক্সিমাম ইনব্রিডিং আমরা পাইতে চাইলে হয় সায়ার ডটার ম্যাটিং, না হলে ড্যাম সান ম্যাটিং, না হলে ফুল শিপ ম্যাটিং করতে হবে। এবং যখন আমরা ইনব্রেড লাইন তৈরি করে ফেলবো, তখন এই ইনব্রেড গুলোর মধ্যে ম্যাটিং জেনারেশন আফটার জেনারেশন কন্টিনিউ করতে হবে, তাহলেই তোমার ব্রিড বা লাইনের পিউরিটি রক্ষা হবে। তাহলে আজকে আবার আমরা হ্যালো। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে এখানেই থাকলো, সামনের ক্লাসে আমরা ইনব্রিডিং শেষ হয় না, আরো আছে। আচ্ছা।